আমাদের সিকিউরিটি কাজগুলো করতে হবে, সিকিউরিটি চেকার প্রো। আর আচ্ছা, আমরা চলে যাই আমাদের মেইন ফিচার্স গুলো দেখি তার পরবর্তীতে। এখন আমরা চলে আসছি এখানে যে ফিচার্স এর তিনটা অপশন ছিল, আমরা তিনটাই কিন্তু দেখলাম। এখান থেকে আমরা এগুলা আবার ব্যাক করতে পারি। লকার্স, লগইন, আমরা নেক্সটে ক্লিক করে দেই। আর নেক্সট, এখানে তিনটে দেখলাম নেক্সট। তাহলে আমাদের আমরা সাইট টাইপ ব্লগ দিয়েছিলাম, সেটা আমাদের ওকে। ফিচার্স এটা আমরা সেট আপ করে ফেললাম। এখন হচ্ছে ইউজার গ্রুপ। ইউজার গ্রুপ যেখানে হচ্ছে ডিফল্ট ইউজার ইউজ করতে পারি বা কাস্টম ইউজার আমরা এখানে ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য যে ইউজার ক্রিয়েট করেছিলাম wp-admin, এটা দিয়ে যখন আমরা ব্রাউজ করেছিলাম, আমরা যদি একটু দেখি বিষয়টা ক্লিয়ার প্র্যাকটিক্যালি, যে আমরা যখন লগ ইন করি তখন কিন্তু এরকম আমাদের ওয়েবসাইট, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর wp-admin, এটা দিয়ে হচ্ছে আমরা এন্টার দিই, তাই না? তখন এই যে wp-admin দিয়ে আমরা যদি এন্টার দিতে না চাই, অন্যভাবে দিতে চাই, তাহলে ওই সেটআপটা আমরা কাস্টমে দিয়ে করে দিতে পারি। গ্লোবাল সেটিংস, এখানে কিছু অপশন রয়েছে। ম্যানেজ আইথিম সিকিউরিটি, সিকিউরিটি ড্যাশবোর্ড, পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট, তারপরে রয়েছে ফিউজ, কম্প্রোমাইজ পাসওয়ার্ড, টু ফ্যাক্টরস। তো এখান থেকে আমরা এগুলোকে অন করে দিতে পারি। ম্যানেজ আইথিম সিকিউরিটি, সিকিউরিটি ড্যাশবোর্ড, স্ট্রং পাসওয়ার্ড। তখন ইউজার যখন হচ্ছে অনেক ইউজার থাকতে পারে, তারা যখন লগ ইন করবে তখন তাদের ইউজারটা স্ট্রং হইতে হবে। স্ট্রং না হলে হচ্ছে নোটিফিকেশন চলে আসবে যখন পাসওয়ার্ড ক্রিয়েট করবে যে স্ট্রং নয়, নট এনাফ স্ট্রং, এরকম। এগুলো দরকার নাই, যেহেতু আমরা ইউজার ক্রিয়েট করবো না, ইউজারের বিষয়গুলো আমাদের দরকার নাই। আমরা হচ্ছে জাস্ট যা আছে তাই রেখে আমরা স্কিপ ইউজার, দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে নেক্সট, একটা হচ্ছে স্কিপ ইউজার গ্রুপ। আমরা ইউজার গ্রুপটা স্কিপ করে দিব, যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো ইউজার প্রবেশ আমরা এই মুহূর্তে করতে চাচ্ছি না। তারা করলেও খুব বেশি প্রবলেম হবে না, এটা সেটআপ না করলেও চলবে। ওকে, তারপর হচ্ছে রিকমেন্ডেড, আমাদের এখানে দেখাচ্ছে কনফিগারটা করতে হবে মাস্ট। আমরা এখানে ক্লিক করে দিব কনফিগার। আমরা ইউজারের পরের অপশন চলে আসছে, এখান থেকে আমরা কিছু কনফিগার করে দিব যে অথরাইজড, আমরা একটু যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অথরাইজ হোস্ট। তো অথরাইজ হোস্ট, হোস্ট মানে হচ্ছে যেমন আমি এখন লগ ইন করে আছি আমার ওয়েবসাইটে, সেটা হচ্ছে আমি হচ্ছে এখন অথরাইজ হোস্ট। এখন হচ্ছে নিচের অপশনটা খেয়াল করেন যে অ্যাড মাই কারেন্ট আইপি টু দ্য অথরাইজ হোস্ট লিস্ট। অর্থাৎ আমার ডিভাইস থেকে আমি এটা অথরাইজ করতে পারবো, এটা এডিটিং করতে পারবো। এই অপশনগুলো যদি আমি চাই, সেক্ষেত্রে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিতে পারি। জাস্ট আমি যদি অ্যাড মাই কারেন্ট আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করি, তাহলে সেটা অ্যাড হয়ে যাবে। আবার হচ্ছে আমি যদি অন্য কাউকে দিয়ে আমার সাইটে এডিট করাই, তখন তার আইপি অ্যাড্রেসটা জেনে, যে ম্যাক আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমাদের ডিভাইসের যে আইপি অ্যাড্রেস, সেটা যেমন আমি জাস্ট এখানে ক্লিক করার পর আমারটা চলে আসবে। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি, দেখেন যে আমার আইপি অ্যাড্রেসটা এখানে চলে আসছে। ওকে, তো এভাবে হচ্ছে মাই আইপি অ্যাড্রেস লিখলো, আইপি অ্যাড্রেস গুলো চলে আসে অনলাইনে, আমরা দেখতে পারি। ওগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি যদি আমরা একাধিক ডিভাইস ইউজ করি এই সাইটটা, বা আমরা যে সাইটটা কাজ করতেছি ওটাকে এডিট করার জন্য, কাস্টমাইজ করার জন্য, অথবা যদি কোনো আমরা ফ্রিল্যান্সারকে দেই যে আমাদের সাইটটা হচ্ছে এডিট করে দেই, কোনো কিছু কাস্টমাইজ করুক, তখন তার আইপি অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে। এই হচ্ছে সিস্টেম। তারপর হচ্ছে আইপি ডিটেকশন, এখানে হচ্ছে অটোমেটিক, অর্থাৎ আইপি গুলো অটোমেটিক ডিটেকশন করবে কিনা। দেখেন যে আমি এখান থেকে এটা উঠিয়ে দিলাম, কেটে দিলাম, ওকে, কিছুই নাই। তারপরে দেখেন যে আইপি ডিটেকশনের মধ্যে আমার কিন্তু আইপিটা দেখাচ্ছে এখানে নিচে, তাই না? 103 লাস্ট হচ্ছে 18। আমরা এখানে ক্লিক করি যে 10318, অর্থাৎ
কোন কোন আইপি থেকে হচ্ছে আমাদের সাইডের ব্যাকএন্ডে যদি কেউ ঢুকে, আমাদের অজান্তেও যদি কেউ ঢুকে, তাহলে কিন্তু আমরা এই তথ্যগুলো এই প্লাগইন দিয়ে হচ্ছে বের করে ফেলতে পারবো। অটোমেটিক আরেকটা রয়েছে আমাদের ম্যানুয়াল, আরেকটা হচ্ছে ডিসেবল। তাহলে এটা অটোমেটিক জাস্ট তাই থাকবে। আমরা চাইলে একাধিক আইপি এখানে ক্লিক করে করে অ্যাড করে দিতে পারি। যখন অন্য আরেকটা ডিভাইস দিয়ে লগইন করবে, ওটার মধ্যে এখানে ক্লিক করলে ওটাও অ্যাড হয়ে যাবে, অথবা আমরা তাদেরটা চেনে এখানে পেস্ট করে দিতে পারি, কপি পেস্ট। তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দিব ডান পাশে। এবার হচ্ছে নেটওয়ার্ক ব্রুট ফোর্স, আইপি কনফিগারেশন, ইমেল অ্যাড্রেস। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যখন আমাদের সাইটে কোনো অ্যাটাক আসবে, সেটা অনলাইন থেকে হোক বা ম্যানুয়ালি হোক, ওই অ্যাটাকগুলা কোন 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 সময়ে হবে আর কোন কোন আইপি অ্যাড্রেস ইউজ করে সেগুলো হবে, ওই তথ্যগুলো আমাদের নোটিফিকেশনে জানিয়ে দিবে। এই প্লাগইনটা হচ্ছে তার নোটিফিকেশনে জানিয়ে দিবে। সেটা যদি আমরা চাই তাহলে এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, stars21@gmail.com। এটা দেওয়ার পর রিসিভ ইমেল আপডেট, আমরা হচ্ছে ইমেলের মধ্যে এই আপডেটগুলো পাইতে থাকবো। অর্থাৎ যখন কোনো ব্রুট ফোর্স নেটওয়ার্কিং এর মাধ্যমে, বা যেগুলো হচ্ছে আমরা মেলওয়্যার বলি, ফ্লাইওয়্যার বলি, অর্থাৎ ব্রাউজার অ্যাটাক যেগুলো, ওই অ্যাটাক যদি কেউ করে আমাদের ওয়েবসাইটকে, তাহলে সাথে সাথে হচ্ছে আমাদের নোটিফিকেশন চলে যাবে ড্যাশবোর্ডে, এবং সেগুলো আমরা দেখতে পাবো কোথা থেকে এই অ্যাটাকগুলো হচ্ছে। তখন আমরা এটা সেট করে আমরা নেক্সট দিয়ে দিব। আমি এই মুহূর্তে চাচ্ছি না, আমি অফ রাখলাম, তবে আপনারা চাইলে সেটা দিয়ে রাখতে পারেন। আমি নেক্সট দিয়ে দিলাম। তারপরে ফ্রম ইমেল নোটিফিকেশন সেন্টার, অর্থাৎ নোটিফিকেশনগুলো আমরা হচ্ছে আই থিংক সিকিউরিটি উইল সেন্ড নোটিফিকেশন ফ্রম দিস ইমেল অ্যাড্রেস। তাহলে আই থিংক সিকিউরিটি এখানে যে ইমেলটা দিব, ওই ইমেলে হচ্ছে তার নোটিফিকেশন পাঠাবে। অ্যালাউ অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, অল শপ ম্যানেজার ইউজার, অ্যাডমিন বিফোর রেসিপিয়েন্ট। তাহলে ইমেলগুলো কে কে রিসিভ করবে? তাহলে অল অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ অ্যাডমিন যারা যারা থাকবে সবাই রিসিভ করবে। তো এখানে আমরা যে ইমেলটা দিব সেটা কাজ করবে। যদি শপ ম্যানেজারকে আমরা যুক্ত করতে চাই ই কমার্স সাইটের ক্ষেত্রে, সেটা এখানে দিয়ে দিতে পারি, অথবা জাস্ট শুধু অ্যাডমিন থাকলে সেটা আমরা এখানে ক্লিক করে দিতে পারি। আমরা এই দুইটা ক্লিক করে এখন আমরা একটা ইমেল দিয়ে দেই, stars21@gmail.com। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করি। ওকে, আমি এখন দিয়ে দিচ্ছি, পরে হচ্ছে আমার ইমেলটা উঠিয়ে দিব, আমার দরকার নাই। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে সিকিউর সাইট। আমাদের সাইটটা সিকিউর করার জন্য আমরা হচ্ছে লাস্ট ধাপে রয়েছি। লাস্ট ধাপ হচ্ছে এনেবল ফিচার্স, যেটা আমরা প্রথমে পেয়েছিলাম। ফিচার্সগুলো কনফিগার, সেটিংস, ক্রিয়েট ইউজার গ্রুপ, সেট আপ ইউজার গ্রুপ, এই কাজগুলো আমরা করেছি। এখন আমরা জাস্ট সিকিউর সাইটে যদি ক্লিক করি, আমরা এখানে ক্লিক করে করে কিন্তু আমরা কি কি কাজ করেছি এগুলো দেখতে পারি। এগুলো আমরা অলরেডি করে এসেছি। আমরা সিকিউর সাইটে ক্লিক করে দিব, তাহলে আমাদের প্লাগইনের যে সেটআপটা রয়েছে এটা কি হবে, আমাদের সিকিউর হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিক চিহ্ন উঠতেছে, এনেবল ফিচার্স টিক, কনফিগারেশন মেথড সেটিং হয়েছে, ইউজার গ্রুপ সেটিং হয়েছে, গ্রুপ সেটিং হয়েছে, এবার ফিনিশ। তার মানে আমাদের সকল কাজ শেষ। এখন আমরা ফিনিশে ক্লিক করলে আমাদের সাইটটা সিকিউর হয়ে গেল। ওকে, সিকিউর হয়ে গেল। আমরা ইচ্ছে করে আবার সেটিংসে গিয়ে আবার এডিট করতে পারি, অথবা আমরা এখান থেকে ব্যাক করতে পারি। আমি আবার প্লাগইনে ক্লিক করতেছি, হচ্ছে আই থিম সিকিউরিটি আর সেটিংসে গিয়ে সেটিংস গুলো করলাম, যেটা হচ্ছে আমাদের আজকে শিডিউলে ছিল। এরপর হচ্ছে পাবলিশ ইউর সাইট। আমরা যদি আমাদের সাইটটাকে গুগলকে বলে দেই যে তুমি এখন আমার সাইটে আসতে পারো, স্ক্রলিং করতে পারো, ভিজিট করতে পারো, তাহলে সেটা আমরা সেটিংস থেকে আমরা রিডিং মোডে চলে যাব। সেটিংস থেকে আমরা লিংক সেট করেছিলাম, যে অনেক করেছিলাম, এখন হচ্ছে আমরা রিডিং মোডে চলে যাব। রিডিং স্যার কথাটা বোঝা যায়নি স্যার, প্লিজ। আচ্ছা, ইন্টারনেটটা একটু স্লো হয়েছিল, যে আমি আবারও বলতেছি। আমরা হচ্ছে সেটিংসে চলে যাব,
আর কেন যাব, এটা স্যার পাবলিশের জন্য। জি আমরা যদি চাই যে গুগল আমাদের সাইটটা ভিজিট করুক, অন্যরাও হচ্ছে যখন গুগলে সার্চ করবে তখন যদি আমাদের কোনো আর্টিকেল বা ওয়েবসাইট এগুলোর কিছুটা র্যাঙ্কিং এর কারণে হইলেও প্রথম পৃষ্ঠায় আসতে পারে। আর মূলত কন্টেন্ট ভালো না হলে তো প্রথম পৃষ্ঠায় আসবে না, সেটা কিছুতেই সম্ভব না। তো গুগল বট কে কিন্তু আমরা এখন ডিসকারেজ করে রেখেছিলাম। আমরা প্রথম